স্বাগতম জানাচ্ছে সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাতিলের দাবি, ট্রাইব্যুনালকে লন্ডন ভিত্তিক ল ফার্মের আইনি নোটিশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বদলে গেছে বাংলাদেশের সমীকরণ। আওয়ামী লীগ নেতাদের সুখবর দিলে তারেক, ফিরছেন নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, নিষেধাজ্ঞা তুলতে তারেক সরকারকে বিরাট অর্ডার দিলেন নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, গণভোট থেকে জুলাই সনদ, বাতিলের আতঙ্কে এনসিপি জামায়াত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শনিবার রাজধানীতে 11 দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, রাত 8টার মধ্যে দেশের সকল দোকান, শপিং মল বন্ধের সিদ্ধান্ত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ইরানের ছাড়প্রাপ্ত পাওয়া বাংলাদেশি 6 জাহাজের 5টির চালানি বাতিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ইরান যুদ্ধ বন্ধে কূটনীতির মাঠে পাকিস্তান, ভারত কি তবে ছিটকে পড়ল? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভারত মহাসাগরে ইরানের হামলায় মার্কিন ডেস্ট্রয়ার ব্যাটেলশিপ ধ্বংস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইসিটি জুলাই দাঙ্গা পরবর্তী মানবতাবিরোধী অপরাধের বিচারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবি জানিয়েছে লন্ডনের প্রখ্যাত আইন সংস্থা কিংসলে নেপলি। সংস্থাটি এই বিচার প্রক্রিয়াকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং মৌলিক অধিকারের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ট্রাইব্যুনাল বরাবর একটি আনুষ্ঠানিক আইনি নোটিশ পাঠিয়েছে। লন্ডন ভিত্তিক এই ল ফার্মের চিঠিতে দাবি করা হয়েছে, শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতেই বিচার করে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। তারা উল্লেখ করেছে যে অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দেওয়া এবং প্রমাণের অনুপস্থিতিতে রায় ঘোষণা করা নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তির আইসিসিপিআর-এর 14 অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। আইনি নোটিশে আইনজীবীরা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে শত্রুভাবাপন্ন হিসেবে বর্ণনা করেছেন। সেখানে বলা হয়েছে, 2025 সালে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ফলে দলটির সমর্থকদের ওপর দমনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজনৈতিক সহিংসতা এবং আইনজীবীদের ওপর হামলার কারণে একটি সুষ্ঠু বিচারিক পরিবেশ অনুপস্থিত ছিল। প্রসিকিউশন টিমের প্রধান এবং সদস্যদের রাজনৈতিক সম্পৃক্ততা বিচার প্রক্রিয়াকে শুরু থেকেই পক্ষপাতপূর্ণ করে তুলেছে। চিঠিতে ট্রাইব্যুনালের বিচারকদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কিংসলে নেপলি দাবি করেছে, রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা ব্যক্তিদের দিয়ে বেঞ্চ গঠন করায় বিচারিক স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়েছে। এমনকি একজন বিচারক রায় ঘোষণার আগেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার ইঙ্গিত দিয়েছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। ল ফার্মটি বলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মূলত 1971 সালের মুক্তিযুদ্ধকালীন অপরাধ বিচারের জন্য গঠিত হয়েছিল। পরবর্তীতে আইন সংশোধন করে এর এখতিয়ার যেভাবে বাড়ানো হয়েছে তা আইনিভাবে ত্রুটিপূর্ণ। এছাড়া হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর উদ্বেগের বিষয়টিও নোটিশের রেফারেন্স হিসেবে টানা হয়েছে। লন্ডন ভিত্তিক আইন প্রতিষ্ঠান কিংসলে নেপলি শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত বর্তমান রায় নিয়ে 4টি মূল দাবি উত্থাপন করেছে। তাদের মতে, প্রথমত, এই রায় অবিলম্বে বাতিল করতে হবে। দ্বিতীয়ত, কোনো পরিস্থিতিতেই ঘোষিত মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। তৃতীয়ত, আন্তর্জাতিক মানদণ্ড ও ন্যায় বিচারের নীতিমালা অনুসরণ করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ পুনর্বিচারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। চতুর্থত, আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাষ্ট্রকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। জুলাই দাঙ্গার পর গঠিত বিশেষ ট্রাইব্যুনালের এই রায় নিয়ে ইতোমধ্যেই দেশি বিদেশি বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্ক চলছিল। কিংসলে নেপলি পাঠানো এই আইনি নোটিশ সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে এবং বিষয়টিকে আন্তর্জাতিক পরিসরেও আরও বেশি আলোচনায় নিয়ে এসেছে। এদিকে বদলে গেছে বাংলাদেশের সমীকরণ। আওয়ামী লীগ নেতাদের সুখবর দিলে তারেক, ফিরছেন নেত্রী হাসিনা। রাজনীতিতে শূন্য বলে কিছু হয় না, শূন্যস্থান কোনো না কোনোভাবে পূরণ হয়ে থাকে। জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগ সক্রিয়ভাবে দীর্ঘদিন ধরেই নেই, ফলে তারা না থাকায় একটা শূন্যস্থান তৈরি হয়েছিল ঠিক। অনেকে মনে করছে ইউনূস ক্ষমতায় আসীন হলেও সেই শূন্যস্থান শূন্যই রয়ে গিয়েছে। বিএনপি ক্ষমতায় প্রত্যাবর্তন সেই শূন্যস্থান অনেকটাই পূরণ হয়েছে। পুরোপুরি না হওয়ার কারণ আওয়ামী লীগ এখন জাতীয় রাজনীতি থেকে অনেক দূরে। তাদের বাদ দিয়ে যে পদ্মা পাড়ের কোনো রাজনীতি হতে পারে না বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।
এই প্রেক্ষাপটে ভারতের একটি বিখ্যাত দৈনিক দ্য স্টেটসম্যান পত্রিকায় তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন নতুন করে হাসিনার দেশে ফেরার বিষয়টি উস্কে দিয়েছে, জনমনে আলোচনার ঝড় তুলেছে। এই পত্রিকাটি স্বাধীনতা দিবসের প্রাক্কালে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে হাসিনা অভিযোগ করেছেন, দেশি ও বিদেশি শক্তির মদত স্বাধীনতা বিরোধী শক্তিগুলি মুক্তিযুদ্ধের আদর্শকে নস্যাৎ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনা বলেন, দেশ এক কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। বহু বাধা পেরিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার পর এখন সকল অর্জনকে ক্ষুণ্ণ করার এক গোপন ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে লড়াই করতে হবে। বিশ্লেষকেরা বলছেন, ইদানিং বাংলাদেশে একটি নতুন ধারার রাজনীতি তৈরি হয়েছে। সেই রাজনীতি হল মুক্তিযুদ্ধের আদর্শকে বিনষ্ট করা। দেশভাগ কিংবা পলাশির যুদ্ধকে ৭১-এর মুক্তিযুদ্ধের চেয়ে বড় করে দেখানোর একটা চেষ্টা চলছে। এমনকি বাংলাদেশ ৩ বার স্বাধীন হয়েছে বলেও কোনো পক্ষ থেকে দাবি করা হচ্ছে। প্রতিবেদনে ইউনূসের শাসনকাল নিয়েও কঠোর সমালোচনা করা হয়েছে। ইউনূস তার শাসনামলে মুক্তিযুদ্ধের ভাস্কর্য, ইতিহাস বিকৃত করার চেষ্টা চালিয়েছেন। ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। দেশের যেখানে মুক্তিযুদ্ধের যত ভাস্কর্য ছিল সব ভেঙে ফেলেন ইউনূসের শাগরেদরা। গত ৫৫ বছরের রেকর্ড ভেঙে ব্যাংক থেকে নেওয়া হয়েছে ৩.৫ কোটি টাকার ঋণ, আর বিনিয়োগ শূন্যের কোঠায় নেমে এসেছে। দেশের অর্থনীতি তলানিতে চলে গিয়েছে। ২০২৪-এর আন্দোলনে আপামর জনগণ অংশ নিয়েছিল বলে দাবি করা হচ্ছে, যদিও পরবর্তীকালে জানা যায় এটি ছিল আমেরিকার নকশা। আমেরিকা চেয়েছিল তাদের পছন্দের একটি সরকার ক্ষমতায় আসীন হোক। সেই নীল নকশার ফলশ্রুতি হিসেবেই ইউনূস ক্ষমতায় আসীন হন। তবে বেশিদিন তার পক্ষে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হয়নি। শেখ হাসিনার শাসনকাল নিয়েও কম প্রশ্ন ওঠেনি। হাসিনা নিজের মুখেও সে কথা স্বীকার করে নিয়েছেন। নির্দ্বিধায় জানিয়ে দেন, তার আমলেও কিছু ভুল ত্রুটি হয়েছিল। কিন্তু তদর্কী সরকারের আমল একদিকে যেমন দুর্নীতি করে গিয়েছে, সমান্তরালভাবে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টাও চালিয়েছে। ফলে ইউনূস সরকার বিদায় নেওয়ায় দেশবাসী অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। এই বদলে যাওয়া পরিস্থিতিতে একটা প্রশ্ন নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। হাসিনা কি তবে ফিরছেন? আওয়ামী লীগকে কি আবার আগের মতো সক্রিয় রাজনীতি করতে দেখা যাবে? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এটা অনেকটাই তারেক রহমানের ওপর নির্ভর করছে। একটি বিষয় লক্ষ্য করলে দেখা যাবে, জামায়াত কিন্তু নতুন বিএনপি সরকারকে অস্বস্তিতে রাখার জন্য সব ছক তৈরি করে রেখেছে। তাদের সঙ্গে রয়েছে বাকি বিরোধীরা। বিএনপি সরকারকে মেয়াদ পূর্ণ করতে হলে কিন্তু আওয়ামী লীগের ওপর নির্ভর করতে হবে। সুতরাং আওয়ামী লীগ জাতীয় রাজনীতিতে ফিরতে না পারলে সবথেকে বেশি মুশকিলে পড়বেন তারেক রহমান। আরও জানিয়ে দেব, নিষেধাজ্ঞা তুলতে তারেক সরকারকে বিরাট অর্ডার দিলেন নেত্রী হাসিনা। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করে তদারকি সরকার। আবার সেই নির্দেশিকাকে হাতিয়ার করে বাংলাদেশ নির্বাচন কমিশন দলটির প্রতীক ফ্রিজড করে দেয়। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। বলা ভালো, প্রতিদ্বন্দ্বিতার কোনো সুযোগ তাদের সামনে ছিল না। এই অবস্থায় পদ্মাপাড়ে হয়েছে সংসদ নির্বাচন। নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছে। জামায়াত প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। ভোট প্রচারের সময় জামায়াত ছিল বেশ আত্মপ্রত্যয়ী। নিশ্চিত ছিল তারাই ক্ষমতা দখল করতে চলেছে। তারা সংখ্যাগরিষ্ঠতা করলে জামায়াত সরকার গঠন করত। হয়তো দলের আমির শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করা হতো। ভোটের আগে বেশ কয়েকটি জনমত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল যে জামায়াত সরকার গঠন করতে চলেছে। যুক্তি হিসেবে তারা তুলে ধরে আমেরিকার সমর্থন। আমেরিকাও কিন্তু চেয়েছিল জামায়াত ক্ষমতা দখল করুক, কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। তারা ভোট দিয়েছে বিএনপিকে। দলটির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আরও বড় কারণ সিম্প্যাথি ভোট। এদিকে ফলাফল ঘোষণার কিছুদিন বাদে আবার জামায়াতের আমির তার ভেরিফাইড ফেসবুকে পেজে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, আমরা আদর্শ একটি বিরোধী দল হিসেবে আমাদের সাংবিধানিক দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ। সরকারের জনকল্যাণমূলক কাজে আমাদের অবশ্যই সমর্থন থাকবে, কিন্তু যেখানে সরকারের থেকে জবাবদিহির প্রয়োজন সেখানে আমরা সরকারের থেকে অবশ্যই জবাব আদায় করব। সেই সঙ্গে তার সংযোজন, আমাদের উদ্দেশ্য সংঘাত নয় সংশোধন, বাধা দেওয়া নয় পর্যবেক্ষণ। দেশের মানুষ এমন একটি সংবাদ প্রত্যাশা করে
করে যা ন্যায় বিচার ও নাগরিক অধিকার রক্ষা করবে এবং স্থিতিশীলতার সঙ্গে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রশ্ন অন্যত্র, বিএনপি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে? রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন তারেক রহমান কোনোভাবেই এই কলঙ্কের ভাগীদার হতে চাইবেন না। আওয়ামী লীগের নাম শুনতে পারে না প্রধান বিরোধী দল জামায়াত, অসহ্য বোধ করে এনসিপি। এত প্রতিকূলতার পরেও হাসিনা কিন্তু দেশে ফেরার বিষয়ে আত্মপ্রত্যয়ী। এই প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক একটি বক্তব্য তুলে ধরা যেতে পারে। তিনি বলেছিলেন, বিএনপি নীতিগতভাবে কোনো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নয়। শেষ এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনতা জনার্দন। তারা কিন্তু একটি মোক্ষম সিদ্ধান্ত নিয়েছে। জামায়াতকে রুখতে বিএনপি আওয়ামী লীগের ভোট প্রার্থনা করেছিল, একই রাস্তা নিয়েছিল জামায়াতও। কিন্তু জামায়াত ক্ষমতায় আসীন হলে বাংলাদেশে তালিবানি শাসন ফিরে আসার সম্ভাবনা রয়েছে বলে তারা আশঙ্কা করেছিলেন। তাই আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ ভোটার বিএনপির শীর্ষ নেতাদের আহ্বানে সাড়া দিয়ে সেই দলের প্রার্থীদের উজাড় করে ভোট দিয়েছে। তার ফল যা হওয়ার তাই হয়েছে। এত কিছুর পরেও যে প্রশ্নটা নিয়ে চর্চা থামছে না তা হলো আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা আগের সরকার করে গিয়েছিল সেই নিষেধাজ্ঞার কি হবে। শেখ হাসিনা কিন্তু প্রথম থেকে বলে এসেছেন এই নিষেধাজ্ঞার কোনো আইনি বৈধতা নেই, কারণ যে সরকার এই নিষেধাজ্ঞা বলবৎ করেছিল সেই সরকারই অবৈধ। তাই অবৈধ সরকারের নিষেধাজ্ঞাও অবৈধ। এটা না মানেন তিনি, মানেন না দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল স্তরের নেতারা। এতদিন হাসিনার তরফ থেকে তারেক সরকারকে এই নিষেধাজ্ঞা নিয়ে কোনো বার্তা দেওয়া হয়নি, দেওয়া হলো এবার। বিএনপি সরকার প্রধানকে দিল্লি থেকে বসে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। হাসিনার দাবি মতে তারেক সেই নির্দেশ পালন করেন কিনা সেটা দেখার বিষয়। এই প্রসঙ্গে আরও একটি বিষয় জানিয়ে রাখা দরকার যে তারেকের বিরুদ্ধে লড়াই করতে জমি তৈরি করছে জামায়াত। তারা বিরোধী দলগুলিকে নিয়ে একটি যৌথ মঞ্চ তৈরি করার চেষ্টা করছে। ফলে তাদের সেই ক্ষুরধার আক্রমণ প্রতিহত করার শক্তি দিতে পারে আওয়ামী লীগ। তাই তাদের এবং দলনেত্রীর দেশে ফেরার রাস্তা অবিলম্বে প্রশস্ত করা প্রয়োজন। এদিকে সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ। বর্তমানে আমেরিকায় জুবেইদা রহমান, মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ইনি সেদেশে গিয়েছেন। বিএনপির সরকার গঠন এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর এই প্রথম তারেক জায়া আমেরিকা গেলেন, তাও আবার মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে। হঠাৎ কি এমন হলো যার জন্য ট্রাম্প জায়া জুবেইদাকে আমন্ত্রণ করলেন? তিনি যে যাবেন সে ব্যাপারে সরকারের তরফে কোনো কিছু বলা হলো না। ফলে সফর ঘিরে একটা নয় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এটা এখন টক অফ দ্য সাউথ ইস্ট এশিয়া। জুবেইদার সফরকে অনেকে প্রক্সি সফর হিসেবে দেখছেন। এবার আসা যাক বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের প্রসঙ্গে। তিনিও আমেরিকা গিয়েছেন। বিবৃতিতে সেনাপ্রধানের সফরকে সরকারি সফর বলা হচ্ছে। তার এই সফরের খবর দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। আইএসপিআর জানিয়েছে, সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সফরের সময় তিনি জর্জিয়া স্টেট ক্যাপিটালের আয়োজনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদত্ত সম্মাননা গ্রহণ করবেন এবং সিনেট চেম্বারে অনুষ্ঠিত বিশেষ লেকচার অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সেনাবাহিনী প্রধান সফরের সময় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জিসুমিয়া এবং আকসা নামে দুটি সামরিক চুক্তি সইয়ের জন্য বাংলাদেশকে লাগাতার চাপ দিয়ে আসছে আমেরিকা। ট্রাম্প প্রশাসনের ধারণা, ভূ রাজনৈতিক জটিলতার কারণে বাংলাদেশে তাদের সামরিক ঘাঁটি তৈরির বিষয়টি দীর্ঘায়িত হবে, যাকে বাইপাস করতে পারে এই দুটি চুক্তি। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে আমেরিকার সামরিক সহযোগিতা চুক্তি সই করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, কারণ পরিবর্তিত ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে মার্কিন সেনাদের ঢাকা ও কক্সবাজার বিমানবন্দরের অ্যাক্সেস প্রয়োজন। আকসা চুক্তির মাধ্যমে বিমানবন্দর ব্যবহারের পাশাপাশি রিফিউলিংয়ের সুযোগ পাবে মার্কিন বিমান বাহিনী। কক্সবাজারে অস্থায়ী ঘাঁটি স্থাপনের ক্ষেত্রে আমেরিকার আর কোনো বাধা থাকবে না। আসলে আমেরিকা দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব বিস্তার করতে চাইছে। পাকিস্তান সামরিক ঘাঁটি তৈরি করে তাদের লাভ হবে না, যতটা লাভবান হবে বাংলাদেশে সেনা ঘাঁটি তৈরি করলে। আমেরিকা অনেক দিন ধরেই বাংলাদেশে সামরিক ঘাঁটি স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। হাসিনা শাসনামলে আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপ তাদের হাতে তুলে দেওয়ার জন্য চাপ দিয়েছিল। হাসিনাকে তারা রাজি করাতে পারেনি। তারেক রহমানকে দিয়ে কাজটা অনেক সহজ হবে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, তারেক জিয়া যে দেশে ফিরতে পেরেছেন সেটা আমেরিকার বদান্যতায়। তার প্রতিদান হিসেবে তাকেও তো আমেরিকাকে কিছু দিতে হবে। সেই প্রতিদানের একটা ক্ষেত্র আমেরিকা তৈরি করতে চাইছে। জুবেইদা এবং ওয়াকারের আমেরিকা সফর সেই ক্ষেত্র তৈরির অঙ্গ। আরও জানিয়ে দেব, গণভোট থেকে জুলাই সনদ বাতিলের আতঙ্কে এনসিপি জামায়াত।
জুলাই সনদের ভূত এখন তাড়া করে বেড়াচ্ছে এনসিপি ও জামায়াতকে। আগে এই জুলাই সনদ তাদের তাড়া করত রাস্তায়, এবার সেখান থেকে সরাসরি সংসদে। তারা এই ইস্যুতে সংসদ গরম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনটা যে হতে পারে তার একটি ইঙ্গিত কিন্তু সংসদ অধিবেশনের প্রথম দিনেই পাওয়া গিয়েছিল। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সংসদে প্রবেশ করার সময় জামায়াত, এনসিপি সহ বিরোধী দল সরকারের বিরুদ্ধে সরব হয়। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড, সেখানে লেখা ছিল সরকার বিরোধী স্লোগান। জামায়াত, এনসিপি সহ বিরোধীদের অভিযোগ, বিএনপি সরকার দেশ তথা দেশবাসীর সঙ্গে প্রতারণা করছে। দলটি যখন তাদের সঙ্গে ছিল তখন প্রতিশ্রুতি দিয়েছিল যে সরকারে গেলে তারা জুলাই সনদ বাস্তবায়িত করবে। আর এখন সরকারে গিয়ে বিএনপি তাদের ভুল বদলে ফেলেছে। এটা দেশবাসীর সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের ওপর আলোচনাকে কেন্দ্র করে উত্তপ্ত ছিল জাতীয় সংসদ। সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে এ নিয়ে উত্তপ্ত বিতর্ক হয়েছে। জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ বিষয়ে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ড শফিকুর রহমানের আনা মুলতবি প্রস্তাব নিয়ে এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। সরকারি ও বিরোধী দলের আলোচনার ভিত্তিতে পরে আগামীকাল মঙ্গলবার ২ ঘণ্টা আলোচনার সময় নির্ধারণ করেন স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তবে এ সময় নোটিশ সংশোধনের ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদের সঙ্গে ডেপুটি স্পিকারের কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় সৃষ্টি হয়। এক পর্যায়ে নিজের সিদ্ধান্তে অটল থেকে রুলিং দিয়ে পরবর্তী কার্যক্রমে চলে যান স্পিকার। রবিবার প্রশ্নোত্তর পর্ব শেষে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে শফিকুর রহমান বলেন, গত ১৫ মার্চ সংসদ অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে আমি অতি জনগুরুত্বপূর্ণ একটি বিষয় উত্থাপন করেছিলাম। স্পিকার আমাকে যথাযথভাবে নোটিশ জমা দেওয়ার পরামর্শ দেন। আমরা তা করেছি। এখন আপনার মাধ্যমে এই মহান সংসদে নোটিশটি উপস্থাপন করছি। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ বক্তব্য দিতে দাঁড়িয়ে বলেন, বিরোধী দলীয় নেতার প্রস্তাবের বিষয়ে আমাদেরও কিছু বলার আছে। তবে সংসদে শৃঙ্খলা বজায় রাখতে হলে এটি প্রশ্নোত্তর পর্ব ও ৭১ বিধি শেষে আলোচনা করা উচিত। এতে অন্য সদস্যদের অধিকারও সুরক্ষিত থাকবে। অধিবেশনের শুরুতে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান জানান, আগে সংসদ মুলতবি করে তাদের প্রস্তাবিত বিষয়ে আলোচনায় যাওয়ার জন্য। এর পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার বক্তব্য শোনেন ডেপুটি স্পিকার। এ সময় সরকারি দলের এমপিদের বক্তব্যের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা হইচই এবং টেবিল চাপড়ে তার বিরোধিতা করেন। অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধী নেতা ড শফিকুর রহমান সহ সব সংসদ সদস্য উপস্থিত ছিলেন। অধিবেশন চলে রাত ৮টা পর্যন্ত। পরে বিকাল ৩:৩০ পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার। এদিকে শনিবার রাজধানীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ। রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। আগামীকাল ৪ এপ্রিল বিকেলে রাজধানীর বাইতুল মোকাররম উত্তর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ৭ই এপ্রিল ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ২ মার্চ দুপুরে ১১ দলের লিয়াজু কমিটির বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে। সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার সংবিধানে মাত্র সংশোধনী আনতে চায়। রাজপথের আন্দোলন ছাড়া ১১ দলের আর কোনো বিকল্প নেই। এদিকে রাত ৮টার মধ্যে দেশের সকল দোকান, শপিং মল বন্ধের সিদ্ধান্ত। দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় প্রচেষ্টায় সরকারকে সহযোগিতার লক্ষ্যে রাত ৮টার মধ্যে ঢাকাসহ দেশের সকল দোকান, শপিং মল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার ২ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকাসহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হোটেল, ফার্মেসি এবং জরুরি প্রয়োজনীয় সেবার দোকান, কাঁচা বাজার এর আওতা বহির্ভূত থাকবে বলেও জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। আরও জানিয়ে দেব, ইরানের ছাড় পাওয়া বাংলাদেশি ৬ জাহাজের ৫টির চালানি বাতিল। বাংলাদেশের দেওয়া তথ্যের ভিত্তিতে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি বহনকারী ৬টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। তবে এর মধ্যে ৫টি জাহাজের চালান ইতোমধ্যে বৈশ্বিক সরবরাহকারীরা বাতিল করেছে। পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছেন, তেহরানে পাঠানো তালিকাটি পুরনো পরিকল্পনা ও নথির ভিত্তিতে তৈরি করা হয়েছিল। এসব নথিতে কাতার এনার্জি ও ওমানের ওকিউ ট্রেডিংয়ের ফোর্স মেজর ঘোষণা বিবেচনায় নেওয়া হয়নি। ইরান যুদ্ধ শুরুর পরপরই মার্চের শুরুতে এই দুই প্রতিষ্ঠান সব সরবরাহ স্থগিত করে।
জ্বালানি বিভাগের পাঠানো তালিকায় এপ্রিল মাসে সরবরাহের জন্য 5টি এলএনজি কার্গোর উল্লেখ ছিল, এর মধ্যে 4টি কাতার এনার্জির এবং একটি এক্সেলারেট এনার্জির। তবে পেট্রোবাংলার চেয়ারম্যান আরফানুল হক নিশ্চিত করেছেন এসব চালান এখন আর কার্যকর নয়, কারণ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো তাদের স্থগিতাদেশ অন্তত 8 মে পর্যন্ত বাড়িয়েছে। আরফানুল হক বলেন, যুদ্ধ শুরু হওয়ার পরপরই যেসব চালানের সরবরাহ বাতিল হয়ে গেছে সেগুলোর জাহাজের তালিকা কেন ইরানে পাঠানো হলো তা আমাদের জানা নেই। তিনি বলেন, ফোর্স মেজরের কারণে এপ্রিল মাসে কাতার এনার্জির কোনো এলএনজি কার্গো নেই, তালিকাভুক্ত জাহাজগুলো কার্যত অস্তিত্বহীন। নাম প্রকাশ না করার শর্তে জ্বালানি বিভাগের এক কর্মকর্তা স্বীকার করেন, ফোর্স মেজর কতদিন চলবে তা জানা না থাকায় তারা ভুল করে যুদ্ধপূর্ব আমদানির পরিকল্পনা অনুযায়ী তথ্য পাঠিয়েছিল। তবে এ বিষয়ে তিনি আনুষ্ঠানিকভাবে আর কোনো মন্তব্য করতে রাজি হননি। জ্বালানি বিভাগের যুগ্ম সচিব অপারেশন মনির হোসেন চৌধুরী গণমাধ্যমকে বলেন, কিছু জাহাজ ফোর্স মেজরের আওতায় আছে, তবে অপরিশোধিত তেলবাহী জাহাজটি এর আওতায় নয়। তবে এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে জাহাজগুলো আনা সম্ভব কিনা তা খতিয়ে দেখতে আমরা পেট্রোবাংলাকে নির্দেশ দিয়েছি। এদিকে ইরান যুদ্ধ বন্ধে কূটনীতির মাঠে পাকিস্তান, ভারত কি তবে ছিটকে পড়ল? যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান যখন নিজেকে প্রতিষ্ঠা করছে, তখন ভারতকে কি মাঠের বাইরে ঠেলে দেওয়া হয়েছে? দিল্লিতে এ গুঞ্জন এখন বেশ স্পষ্ট। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানে আগ্রাসন শুরুর পর ইসলামাবাদ কূটনীতিকভাবে দারুণ তৎপরতা দেখিয়েছে এবং নিজেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠা করেছে। খবর অনুযায়ী গত সপ্তাহে ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের হয়ে ১৫ পয়েন্টের একটি শান্তি পরিকল্পনা প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে এবং আলোচনার আয়োজক দেশ হওয়ার প্রস্তাব দিয়েছে। তেহরান যুক্তরাষ্ট্রের ওই শান্তি পরিকল্পনা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এই নিয়ে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টি সরকারকে আক্রমণ করে বলেছে, পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়ার খবর ভারতের কূটনীতির জন্য বিব্রতকর। প্রতিবেশী ও প্রধান প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের এমন তৎপরতা ভারতের জন্য কিছুটা অস্বস্তিকর, বিশেষ করে বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে নয়াদিল্লির সম্পর্কের তুলনামূলক উত্থান পতনের এ সময়ে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ভারতের অস্বস্তি আরও বেড়ে গেছে। এটাই মনে হচ্ছে পাকিস্তান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আবার যোগাযোগের পথ তৈরি করছে। এই পরিস্থিতি ভারতের নীতি নির্ধারক গোষ্ঠীর মধ্যে চেনা একটি মতভেদকে নতুন করে উস্কে দিয়েছে। বিরোধী দল ও কয়েকজন বিশ্লেষকের যুক্তি, ওই অঞ্চলের সঙ্গে দিল্লির নিজস্ব বহুমুখী সম্পর্ক রয়েছে, তাই দিল্লির অন্তত একজন মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হওয়া উচিত ছিল, যাতে গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক পরিবর্তনের এই মুহূর্তে তাদের একেবারে অনুপস্থিত মনে না হয়। এই নিয়ে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস সরকারকে আক্রমণ করে বলেছে, পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়ার খবর ভারতের কূটনীতির জন্য বিব্রতকর। খবর অনুযায়ী গত সপ্তাহে একটি সর্বদলীয় বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের ভূমিকাকে দালালি বলে উড়িয়ে দিয়েছেন। তারা ১৯৮১ সাল থেকে এমন ভূমিকা পালন করছেন, এমনকি যুক্তরাষ্ট্র তালেবান আলোচনাকালে তাদের এমন ভূমিকাই ছিল বলে উল্লেখ করেন তিনি। কৌশলগত সম্পর্ক বিষয়ক বিশ্লেষক ব্রহ্মচেলানি খুদে ব্লগ লেখার সাইট এক্সে এক পোস্টে লিখেছেন, যুদ্ধের বয়ান তৈরিতে ওয়ার অফ ন্যারেটিভস অধিক তৎপর এবং আগ্রাসী ভূমিকা নেওয়ার ক্ষেত্রে পাকিস্তান প্রায়ই কূটনীতিকভাবে ভারতকে ছাড়িয়ে যায়। তবে অনেকে মনে করেন, কেবল উপস্থিতি দেখিয়ে খুব একটা লাভবান হওয়া যায় না, বরং তারা সতর্ক করে বলেছেন, কোনো স্বার্থ ছাড়া অথবা বিনা আমন্ত্রণে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে যাওয়া হিতে বিপরীত হতে পারে। তাদের মতে নীরব থাকার কূটনীতি ও কৌশলগত দূরত্ব বজায় রেখে বরং ভারতের স্বার্থ অধিক সুরক্ষিত থাকে। ভারত সরকারও প্রায় একই সুরে কথা বলছে। খবর অনুযায়ী গত সপ্তাহে একটি সর্বদলীয় বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের ভূমিকাকে দালালি বলে উড়িয়ে দিয়েছেন। তারা ১৯৮১ সাল থেকে এমন ভূমিকা পালন করছেন, এমনকি যুক্তরাষ্ট্র তালেবান আলোচনাকালে তাদের এমন ভূমিকাই ছিল বলে উল্লেখ করেন তিনি। আরও জানিয়ে দেব, ভারত মহাসাগরে ইরানের হামলায় মার্কিন ডেস্ট্রয়ার ব্যাটলশিপ ধ্বংস। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবার এক নতুন ও ভয়ঙ্কর মোড় নিয়েছে। পারস্য উপসাগর বা লোহিত সাগর ছাড়িয়ে এবার সরাসরি ভারত মহাসাগরের উন্মুক্ত জলসীমায় মার্কিন নৌবাহিনীর অন্যতম শক্তিশালী যুদ্ধজাহাজ আর্লি বার্ক ক্লাস ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এই হামলার দায় স্বীকার করে একে অপারেশন ট্রু প্রমিস 4 হিসেবে অভিহিত করেছে।
উল্লেখ্য, গত মাসের প্রথমার্ধে ভারতের আমন্ত্রণে শ্রীলঙ্কায় একটি নৌবাহিনীর যৌথ মহড়ায় অংশগ্রহণ শেষে ফিরে আসার পথে ভারতের প্রত্যক্ষ মদতে ইরানের একটি যুদ্ধজাহাজ সম্পূর্ণ ধ্বংস করে মার্কিন নৌবাহিনী, যেখানে প্রায় ১০০ জন নাবিক নিহত হয়েছেন বলে খবর পাওয়া যায়। এর প্রতিশোধ হিসেবেই এই ঘটনাকে দেখা হচ্ছে। চাঁদে যাওয়া মানুষদের খাবারে কি কি রয়েছে? চাঁদে যাওয়া মানুষদের খাবারে কি কি রয়েছে? যেভাবে চালানো হলো এই নিখুঁত স্ট্রাইক, কৌশলগত বিশ্লেষণ। ইরানি সামরিক বাহিনী এই হামলার জন্য অত্যন্ত সুপরিকল্পিত এবং কৌশলগতভাবে উন্নত পদ্ধতি অবলম্বন করেছে। বিভিন্ন গোয়েন্দা সূত্রে বর্ণিত তথ্য অনুযায়ী হামলাটি কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং এটি ছিল দীর্ঘ সময়ের গোয়েন্দা নজরদারির ফল। সবচেয়ে দুর্বল মুহূর্তের সুযোগ, রিফিউলিং উইন্ডো। ইরানি বাহিনী মার্কিন ডেস্ট্রয়ারটিকে দীর্ঘক্ষণ ট্র্যাক করার পর সেই মুহূর্তটি বেছে নেয় যখন জাহাজটি মাঝ সমুদ্রে অন্য একটি সাপ্লাই জাহাজের সাথে জ্বালানি সংগ্রহের রিফিউলিংয়ের কাজ করছিল। এই সময়ে যুদ্ধজাহাজগুলো একটি হোস পাইপ দিয়ে অন্য জাহাজের সাথে বাধা থাকে, যার ফলে তাদের নড়াচড়া করার ক্ষমতা, ম্যানোভারেবিলিটি শূন্যের কোঠায় নেমে আসে। এই ম্যাক্সিমাম ভালনারেবিলিটি বা সর্বোচ্চ দুর্বলতার সুযোগটি নিয়েছে ইরান। দ্বিমুখী আক্রমণ পদ্ধতি, স্যাচুরেশন স্ট্রাইক। হামলাটি চালানো হয়েছে দুটি ভিন্ন প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে, যা আধুনিক নৌ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে সক্ষম। গড 380, এটি একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। এটি অত্যন্ত উচ্চতা থেকে শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত গতিতে লক্ষ্যবস্তুর উপর আঘাত হানে। তালাইয়ে, এটি একটি লো অল্টিটিউড ক্রুজ মিসাইল, যা সমুদ্রের পানির সমান্তরালে রাডারের চোখ ফাঁকি দিয়ে উড়ে গিয়ে জাহাজের ওয়াটার লাইনে আঘাত করতে সক্ষম। এই দুটি ক্ষেপণাস্ত্র একসাথে আসার কারণে জাহাজের অত্যাধুনিক ইজিস প্রতিরক্ষা ব্যবস্থা একই সাথে আকাশ এবং সমুদ্রপৃষ্ঠ দুই দিক সামলাতে গিয়ে হিমশিম খায় এবং ব্যর্থ হয়। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী মার্কিন ডেস্ট্রয়ারের পাশাপাশি জ্বালানি সরবরাহকারী জাহাজটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সাপ্লাই জাহাজে প্রায় ১,৬০,০০০ ব্যারেল জ্বালানি ছিল, যা হামলার পর বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি করে। প্রায় $2 বিলিয়ন মূল্যের এই ডেস্ট্রয়ারে হামলা বিশ্বজুড়ে নৌ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন তুলে দিয়েছে। পেন্টাগন এই হামলার বিষয়ে এখন পর্যন্ত সরাসরি কোনো নিশ্চয়তা বা অস্বীকার করেনি। বিশ্লেষকরা মনে করছেন, যখন কোনো হামলায় ক্ষতির পরিমাণ বেশি হয় বা প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়, তখন ওয়াশিংটন সাধারণত কৌশলগত নীরবতা পালন করে। এর আগে আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার গ্রুপে হামলার সময়ও একই ধরনের ধীর গতিসম্পন্ন প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছিল। এই হামলার ফলে বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $126 পৌঁছেছে। হরমুজ প্রণালী কার্যত বাধা থাকায় বিশ্বের প্রায় 20% জ্বালানি সরবরাহ হুমকিতে পড়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের এই পাল্টা আঘাত প্রমাণ করছে যে দেশটি তার সামরিক সক্ষমতা হারানোর পরিবর্তে আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে।